রেকর্ড অন করা আছে তো। আচ্ছা, এবার খেয়াল করো, আমি একটা পরীক্ষার ব্যাপারে, প্রমাণ ব্যাপারে বলবো, সেটা হলো মাইকেলসন মর্লের পরীক্ষা। মাইকেলসন মর্লের পরীক্ষা যেটা ছিল, এই মাইকেলসন মর্লের পরীক্ষার 3টা তথ্য ভালো করে জানতে হবে, যে কি কি পাইছিল মাইকেলসন মর্লের পরীক্ষা থেকে। সেটা বলতে ইথার বলতে কিছু নেই, ইথার বলতে কিছু নেই। মাইকেলসন মর্লের পরীক্ষা থেকে যে প্রমাণগুলা পাওয়া যায় সেটা হলো ইথার বলতে কিছু নেই। তারপর হলো গ্যালিলিও রূপান্তর সঠিক নয়। আরেকটা হলো আলোর বেগ হলো ধ্রুব রাশি, আলোর বেগ ধ্রুব রাশি। এই তিনটা এই তিনটা হলো তোমার কোড থেকে পাওয়া গেল, মাইকেলসন মর্লের পরীক্ষা থেকে। তো মাইকেলসন মর্লের পরীক্ষা হতে পরীক্ষায় আসে যে মাইকেলসন মর্লের পরীক্ষা হতে কোনটির প্রমাণ পাওয়া যায় না। তো এই তিনটা বাদে দেখা যাবে আরেকটা আরেকটা তথ্য দিয়ে দিছে যেটা মাইকেলসন মর্লের না। তো এই থিওরি তিনটা, যে মাইকেলসন মর্লের পরীক্ষা থেকে কোন তিনটা তথ্য পাওয়া গেছে, এই তিনটা তথ্যের কথা ভালো করে মনে রাখবা, মনে থাকবে। আচ্ছা, আইনস্টাইনের এই যে আপেক্ষিকতার তথ্যগুলা, এই আপেক্ষিকতার তথ্যগুলা আমরা সবাই জানি তিনটা জিনিস নিয়ে। কি কি বলতো? দৈর্ঘ্য, ভর এবং কাল। আচ্ছা, এখন এই দৈর্ঘ্য, ভর এবং কাল এগুলো নিয়ে ব্যাখ্যা করার আগে আমরা কিছু ছোট ছোট জিনিস এই চ্যাপ্টার থেকে জেনে আসি। প্রথমে জেনে আসি সেটা হলো মৌলিক বল। মৌলিক বলের ব্যাপারে যদি আমার প্রথম প্রশ্ন হয় যে মৌলিক বল কয় প্রকার আছে, এটা কিন্তু তোমরা অলরেডি পড়ে ফেলছো। মৌলিক বল কয় প্রকার আছে? মৌলিক বল কিন্তু 4 প্রকার আছে। এই 4 প্রকারের মধ্যে নাম যদি বলতে বলি তাহলে মহাকর্ষ, মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এই 4টা বলের নাম আমরা পাই, তাই না? তো এখানের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হলো, সবচেয়ে শক্তিশালী বল কোনটা? সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল। সবচেয়ে দুর্বল বল হলো মহাকর্ষ বল। মহাকর্ষ বলের জন্য দায়ী কণার নাম কি? দায়ী কণার নাম কি? গ্রেভিটন। তড়িৎচুম্বকীয় বলের জন্য দায়ী কণার নাম কি? ফোটন। দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী কণার নাম হলো বোসন। আর সবল নিউক্লিয় বলের জন্য দায়ী কণার নাম হলো মেসন বা গ্লুয়ন। এখন দেখো, মহাকর্ষ বল এবং তড়িৎচুম্বকীয় বল এই দুইটা বলের পাল্লা হলো কি? এই দুইটা বলের পাল্লা হলো অসীম। আর নিউক্লিয় বলের পাল্লা হলো নিউক্লিয়াসের ভিতরে। তো সবল নিউক্লিয় বলের পাল্লা একটু বড়, দুর্বল নিউক্লিয় বলের পাল্লা একটু ছোট। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? 10⁻⁻16 মিটার। আর সবল নিউক্লিয় বলের পাল্লা হলো 10⁻⁻15 মিটার। সবলতা হিসাবে যদি যাই আমরা, সবলতার হিসাবে যদি যাই, সবচেয়ে সবল কোনটা? সবচেয়ে সবল হলো সবল নিউক্লিয় বল। এখন সবচেয়ে দুর্বল যেটা, সেটা যদি 1 ধরি, তাহলে তড়িৎচুম্বকীয় বলের তড়িৎচুম্বকীয় বলের মান আসে কত? 10⁻39। দুর্বল নিউক্লিয় বলের মান আসে 10⁻30। আর সবল নিউক্লিয় বলের মান আসে 10⁻41। তাহলে এখানে এই 4টার মধ্যে যদি আমরা ক্রম সাজাই, তাহলে শক্তি অনুযায়ী যদি ক্রম সাজাই, তাহলে সবচেয়ে দুর্বল বল হলো মহাকর্ষ বল, তার চেয়ে শক্তিশালী হলো দুর্বল নিউক্লিয় বল, তার চেয়ে শক্তিশালী হলো তড়িৎচুম্বকীয় বল, তার চেয়ে শক্তিশালী হলো সবল নিউক্লিয় বল। তাহলে মনে থাকবে বলের ক্রমগুলা। এখন আমি তোমাদের আরেকটা জিনিস শিখেছিলাম, সবলতা যদি আমরা এবার এই যে সবল নিউক্লিয় বলকে যদি আমরা কি ধরি, সবল নিউক্লিয় বলের মান যদি আমরা 1 ধরি, তাহলে বলতো মহাকর্ষ বলের মান কত হবে? 10⁻41। কারণ কি বলতো? সবগুলাকে, এই যে প্রত্যেকটা মানকে 10⁻41 দিয়ে ভাগ করলে যে আনসারটা আসবে সেটা হলো এটা। এর মানে কি, আমরা তো মহাকর্ষ বলের শক্তিকে 1 ধরে হিসাব করছি। আর যদি সবল
নিউক্লিয় সবল নিউক্লিয় বলটাকে তাহলে হিসাব করি, তাহলে কি হবে খেয়াল করো। সবল নিউক্লিয় বল তাহলে 10⁻41 কে যদি আমরা 10⁻41 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? 1 আসছে। তারপর যদি 10⁻30 কে যদি 10⁻41 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত? 10⁻−11। 10⁻39 কে যদি আমরা 10⁻41 দিয়ে ভাগ করি তাহলে 10⁻−2। 10⁻−2 অর্থাৎ তুমি যদি একটা জানো আরেকটা বের করতে পারবা। এখন মনে রাখতে হবে কোনটা কোনটা শক্তিকে এক ধরা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা মহাকর্ষ বল নিয়ে। এই যে মহাকর্ষ বলের ডিটেইলসে ফার্স্টে খেয়াল করো। মহাকর্ষ বল যে কোনো দুটি বস্তুকণার মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। তাহলে এটা ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। আমরা জানি এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। পজিটিভ নেগেটিভের মধ্যে যখন ক্রিয়াশীল বল হয় তখন সেটা হলো তড়িৎ বল বা তড়িৎচুম্বকীয় বল বলি। তাহলে ইলেকট্রন প্রোটনের মধ্যে মনে রাখবা তড়িৎচুম্বকীয় বলও কাজ করে, আবার মহাকর্ষ বলও কাজ করে, কারণ এটা আকর্ষণ করে পজিটিভ নেগেটিভ। তাহলে দুই ধরনের বল কাজ করে ইলেকট্রন এবং কার মধ্যে? প্রোটনের মধ্যে। ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে দুই ধরনের বল কাজ করে। তাহলে সেটা কি কি? একটা হলো মহাকর্ষ বল আর একটা হলো তড়িৎচুম্বকীয় বল। এখন আসি এই মহাকর্ষীয় বলের শক্তির মান কত। ইলেকট্রন প্রোটনের মধ্যে মহাকর্ষীয় বলের শক্তির মান হলো 3.6 ইন্টু 10⁻⁻47 নিউটন। আর তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ চুম্বকীয় বলের মান হচ্ছে বা স্থির তড়িৎ বলের মান হচ্ছে 8.2 ইন্টু 10⁻⁻8 নিউটন। তাহলে এখানে এই দুইটার ক্রমের মধ্যে দেখা যাচ্ছে কোনটা শক্তিশালী? 10⁻⁻8 অবশ্যই কি? অবশ্যই বড়। 10⁻⁻8 কি বড় না? যেটার মান ছোট সেটা বড় নেগেটিভের ক্ষেত্রে। তাহলে এই মানটা বড়। তো প্রশ্ন আসে তড়িৎচুম্বকীয় বল, ইলেকট্রন প্রোটনের মধ্যে যে স্থির তড়িৎ বল বা তড়িৎচুম্বকীয় বল সেটি মহাকর্ষ বলের তুলনায় কত গুণ বড়। মনে রাখবা যে ইলেকট্রন প্রোটনের মধ্যে যে তড়িৎচুম্বকীয় বল সেটা মহাকর্ষ বলের তুলনায় 10⁻36 গুণ বড়। তাহলে খেয়াল রাখবা ইলেকট্রন প্রোটনের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল মহাকর্ষ বলের তুলনায় 10⁻36 গুণ বড়। আচ্ছা, এখন আরেকটা খেয়াল করো মহাকর্ষ বলের কাজ কি। মহাকর্ষ বল হলো যেমন এই গ্যালাক্সি, নক্ষত্রপুঞ্জ এদেরকে যে যার জায়গায় আছে ওই জায়গায় ধরে রাখার জন্য মহাকর্ষ বলটা খুবই গুরুত্বপূর্ণ। গ্যালাক্সি, নক্ষত্রপুঞ্জের গঠন এবং অবস্থান ধরে রাখতে সাহায্য করে যে বল সেটাই হলো মহাকর্ষীয় বল। আচ্ছা, তড়িৎচুম্বকীয় বলের জন্য দায়ী কণার নাম কি? আমরা দায়ী কণার নাম জানি হলো ফোটন। এই যে ফোটনের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? এটার কোনো চার্জ নাই। এটা কোনো চার্জ যেহেতু নাই তার মানে এটার আমরা কি বলতে পারি? নিস্তড়িত। মনে রাখবা যাদের যাদের কোনো চার্জ থাকে না তারা তড়িৎ এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। তাহলে ফোটন ফোটন তড়িৎ বা চুম্বক ক্ষেত্র দ্বারা কি হবে না? বিক্ষিপ্ত হবে না। চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে না। ঠিক আছে? এখন আসি আমরা এই যে ফোটনের কোনো ভর নাই। তবে ভর নাই বলতে একটা কথা আছে, সেটা হলো পরীক্ষায় খেয়াল রাখবে এটার কোনো নিশ্চল ভর নাই, অর্থাৎ নিশ্চল ভর শূন্য। কিন্তু গতিশীল অবস্থায় ভর থাকে। গতিশীল অবস্থায় কি থাকে? ভর থাকে। গতিশীল অবস্থায় যদি ভর থাকে তাহলে একটা জিনিস খেয়াল রাখবা, গতিশীল অবস্থায় ভর থাকা মানে ভর গতিশীল মানে কি? তার বেগ আছে। তাহলে ভর ইনটু বেগ মানে কি? ভর বেগ। তাহলে তার কি আছে? ভরবেগ আছে। তার কি আছে? ভরবেগ আছে। তাহলে গতিশীল অবস্থায় বেগ থাকা মানে কি? ভরবেগ থাকা। এই খেয়ালটা রাখবা যে গতিশীল অবস্থায় ভর আছে মানে ভরবেগ আছে। এখন ভরবেগ থাকা মানেই তার মধ্যে কি থাকবে? গতিশীল অবস্থায় একটা শক্তি থাকবে, গতিশক্তি থাকবে। তো ফোটনের কি থাকে? শক্তি পাওয়া যায়। এখন শক্তি বা ভরবেগের হিসাব কিভাবে করা যায়? শক্তির হিসাব করা হয়, ফোটনের শক্তির হিসাবে সমীকরণ হলো E =
এইচ সি বাই ল্যামডা বা এইচ এফ। আর ভরবেগের সমীকরণ হলো পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। মনে থাকবে জিনিসটা? এখন আসি আমরা এই যে নিউক্লিয়াসের ক্ষেত্রে। নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। এখন নিউক্লিয়াসে এই প্রোটন এবং নিউট্রনের মধ্যে আকর্ষণ বল এবং বিকর্ষণ বলের উপরই ভিত্তি করে সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল কাজ করে। এখন এই প্রোটন হলো, দেখো প্রোটনের ভর কত? প্রোটনের ভর হলো 1.007277 AMU। আর নিউট্রনের ভর কত? নিউট্রনের ভর হলো 1.008665 AMU। 1 AMU is equal to কত? 1.67 into 10 to the power minus 27 kg। 1 AMU সমান কত মেগা ইলেকট্রন ভোল্ট? 934 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন 934 যদি অপশনে না থাকে তখন কি করবা? 934 যদি অপশনে না থাকে তখন 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন প্রশ্ন হতে পারে যদি দুইটাই অপশনে থাকে তখন কি করবা? তখন 934 দিয়ে দিবা। ঠিক আছে? তবে তোমাদের বইয়ে, নতুন বইয়ে একটু দেখে নিও যে 934 কোথাও যদি একেবারে না থাকে তখন না হয় 931 দিও। তোমাদের কাছে যদি নতুন বই থাকে একটু উল্টায় দেখো যে 934 এবং 931 কোনটা দেওয়া আছে, আমাকে একটু জানাও তোমাদের সামনে বই থাকলে। এখন আসি আমরা এই যে তোমার সবল নিউক্লিয় বল, কোথাও 31.5, কোথাও কেউ বলতেছে 31, কেউ বলতেছে 33, কেউ বলতেছে 34। তাহলে বইয়ে কি দেওয়া আছে? বই দেখে দেখো, বলো একটু। সবল নিউক্লিয় বল, আচ্ছা 931 দেওয়া, 933 দেওয়া, 931.5 দেওয়া। আচ্ছা, ভেরি গুড। এরা মনে হয় নিজেরা বইটা লিখে একবার চেক করে না যে কি লিখছে। আচ্ছা দেখো, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বলের সবলতা হলো কত? 1। যদি 1 ধরি আমরা, আরেকবার বলি, সবল নিউক্লিয় বলের সবলতা যদি আমরা 1 ধরি তাহলে তড়িৎচুম্বকীয় বলের সবলতা কত ছিল একটু বলো তো? 10⁻⁻²। দুর্বল নিউক্লিয় বলের সবলতা কত ছিল? 10⁻⁻11। মহাকর্ষ বলের সবলতা কত ছিল? 10⁻⁻41। এগুলো খেয়াল রাখবা, সবল নিউক্লিয় কোনটার কত আছে সেটা। তো আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে বিভিন্ন আহ, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এগুলোর ব্যাপারে তোমাদের আমি অলরেডি একবার ব্যাখ্যা করছি। তেজস্ক্রিয়তা সৃষ্টি হয় কোনটার জন্য, এগুলা কি পড়াইছি না তোমাদেরকে নিউক্লিয় বলের ব্যাপারে? একটু বলো তো। আমি তো তোমাদের ডিটেলস একবার পড়াইছি, অথবা না পড়াইলে যদি খেয়াল না থাকে তাহলে চ্যাপ্টারটা দেখে নিবা, এই নিউটনিয়ান বলবিদ্যা। তো আমি আর ওদিকে সময় নষ্ট করতেছি না, আমরা এখন চলে যাচ্ছি হলো তোমার আইনস্টাইনের যে থিওরি গুলা, অর্থাৎ দৈর্ঘ্য সংকোচন, তারপর হলো কাল দীর্ঘায়ন এবং ভরের বৃদ্ধি। এই তিনটা থেকে দেখো প্রশ্নগুলা কিভাবে আসে। প্রশ্নগুলো আসে হলো তার সমীকরণ দিয়ে, যে ফিটজারাল্ড সংকোচন বা দৈর্ঘ্য সংকোচন বা স্থান সংকোচন, যেটা প্রথমে আসে আমরা দৈর্ঘ্য সংকোচন বা স্থান সংকোচন বা ফিটজারাল্ড সংকোচন। আজকে মনে হয় কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে তোমাদের এখানে। ফিটজারাল্ড সংকোচন, এই সংকোচনের সমীকরণটা একটু হিসাব করি আমরা। দেখো L is equal to L naught root over 1 minus v square by c square। আমার এখানেও নাই, সকাল থেকে কারেন্ট। L is equal to L naught root over 1 minus v square by কি c square। এই সমীকরণটা তোমরা খেয়াল রাখবা, কোনো ম্যাথমেটিক্যাল কিছু করতে হবে না, এখান থেকে ম্যাথ আসার চান্স খুবই কম। তো এটা করবা। এরপরে দেখো কাল দীর্ঘায়ন, সমীকরণগুলো খেয়াল রাখবা শুধু, আর কিচ্ছু না। কাল দীর্ঘায়ন, কাল দীর্ঘায়ন কি? টি নট ইজ ইকুয়াল টু টি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার।
এখান থেকে একটা লাইন লিখে রাখো, সেটা হলো নিশ্চল ঘড়ি, নিশ্চল ঘড়ির চেয়ে গতিশীল ঘড়ি ধীরে চলে। নিশ্চল ঘড়ির চেয়ে গতিশীল ঘড়ি ধীরে চলে। আচ্ছা, 3 নাম্বার সমীকরণটা হলো ভরের বৃদ্ধি সম্পর্কিত। ভর বৃদ্ধি সম্পর্কটা খেয়াল করো কি, m naught is equal to m root over 1 minus v square by c square। এই 3টা সমীকরণ একটু লিখে রাখো। ভরের বৃদ্ধি, ভরের বৃদ্ধির ক্ষেত্রে একটা প্রশ্ন আসে, সেটা হলো বস্তুর বেগ আলোর বেগের সমান হলে, এই প্রশ্নটা আসে যে বস্তুর বেগ অর্থাৎ এটা যদি আলোর বেগের সমান হয়, বস্তুর বেগ যদি আলোর বেগের সমান হয় তাহলে ভর কত হবে? ভর হবে কি, ভর অসীম হবে। হ্যাঁ, এটা তোমরা সমীকরণে বসাইলেও পারবা। দেখো সমীকরণে বসাই দেখো এখানে, তাহলে দেখবা ইনফিনিটি চলে আসছে। আচ্ছা, যাই হোক, তাহলে এই 3টা কথা খেয়াল রাখবা। এগুলো হলো তোমার আইনস্টাইনের গতি আপেক্ষিকতার 3টা থিওরি, দৈর্ঘ্য সম্পর্কিত, কাল সম্পর্কিত এবং ভর সম্পর্কিত। এখন আসি আমরা শক্তি বন্টন সম্পর্কিত একটা সূত্র নিয়ে। শক্তি বন্টনের 2টা সূত্র আছে। শক্তি বন্টনের কয়টা সূত্র আছে? শক্তি বন্টনের 2টা সূত্র আছে। একটা হলো ভিনের সূত্র, আরেকটা হলো রিলে জিন্সের সূত্র। একটা হলো ভিনের সূত্র, আরেকটা হলো রিলে জিন্সের সূত্র। তো প্রথমে খেয়াল করো ভিনের সূত্র এবং রিলে জিন্সের সূত্র। এখানে প্রথম কথা হলো শক্তি বন্টন, যেটা শক্তি বন্টনের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? শক্তি বন্টনের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের পঞ্চঘাতের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ভিনের সূত্র অনুসারে শক্তি বন্টন তরঙ্গ দৈর্ঘ্যের পঞ্চঘাতের ব্যস্তানুপাতিক। এখন রিলে জিন্সের সূত্রে কি? রিলে জিন্সের সূত্রের ক্ষেত্রে হলো শক্তি বন্টন তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। এখানে একটা খেয়াল রাখবা যে কোনটা চতুর্ঘাত কোনটা পঞ্চঘাত। ঠিক আছে, রিলে জিন্সের ক্ষেত্রে হলো চতুর্থ ঘাতের ক্ষেত্রে, আর হলো ভিনের সূত্র হলো পঞ্চঘাতের ক্ষেত্রে। এখন খেয়াল করো ভিনের সূত্র যেটা আছে, এই ভিনের সূত্র হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রযোজ্য। ভিনের সূত্র হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু কিন্তু দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বেলায় প্রযোজ্য নয় ভিনের সূত্র। তাহলে রিলে জিন্সের সূত্রের ক্ষেত্রে খেয়াল করো, রিলে জিন্সের সূত্র হলো দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রযোজ্য, দীর্ঘ ল্যামডার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ক্ষুদ্র ল্যামডার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে পরীক্ষার হলে কি করে দেখো, আমরা তো এটা পড়ে যাই। এখন ল্যামডার সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি? ল্যামডার সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে চিন্তা করো তো, যদি ক্ষুদ্র ল্যামডার জন্য প্রযোজ্য হয় ভিনের সূত্র, তাহলে কম্পাঙ্ক কেমনের জন্য প্রযোজ্য হবে? তার মানে কি, বেশি কম্পাঙ্ক, মানে কম্পাঙ্ক যাদের বেশি, বেশি কম্পাঙ্কের তরঙ্গের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। তাহলে এইখানে খেয়াল রাখবা যে ল্যামডা যেটা পড়ে যাচ্ছ, ল্যামডা পরীক্ষায় যদি প্রশ্নে কম্পাঙ্ক দেয় তাহলে খেয়াল করে দেখাইতে হবে যে কম্পাঙ্ক দিছে, তো কম্পাঙ্কের ক্ষেত্রে ঠিক উল্টা হয়ে যাবে। তাহলে খেয়াল করো অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি গুলো হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, অতি বেগুনি হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে বা অতি বেগুনির ক্ষেত্রে কোন সূত্রটা শক্তি বন্টনের জন্য ইউজ করা হবে? অবশ্যই কোন সূত্র? ভিনের সূত্র। তাহলে ভিনের ক্ষুদ্র অতি বেগুনি তরঙ্গের ক্ষেত্রে যদি আমরা
ভিনের সূত্র ইউজ না করে রিলে জিন্সের সূত্র ইউজ করে যদি শক্তি বন্টন হিসাব করতে যায় তাহলে কি দেখা যাবে? ব্যতিক্রম দেখা যাবে, রেজাল্ট আসবে না, এটাকে বলা হয় বিপর্যয়। তাহলে ভিনের সূত্র অতিবেগুনী তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে ভিনের সূত্র প্রযোজ্য হলেও অতিবেগুনী তরঙ্গরশ্মির ক্ষেত্রে রিলে জিন্সের সূত্র প্রযোজ্য নয়। মনে থাকবে? এখন আসি এক্স-রে। এক্স-রে আবিষ্কার করছেন কে? এক্স-রে আবিষ্কার করছেন রন্টজেন, তাই না? তো এই যে এক্স-রে, এটার কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো প্রথমে দেখে আসি। তো বৈশিষ্ট্য হলো তোমার, এরা হলো তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ। এই লাইনটা একটু খেয়াল রাখবা, তড়িৎ চুম্বকীয়, কারণ এই শব্দের মধ্যে অনেক কিছুই আছে। তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ, দেখো তড়িৎ চুম্বকীয় আর আর তরঙ্গ। এই যে তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ, এখানে প্রথমে খেয়াল করো তড়িৎ চুম্বকীয়, তড়িৎ চুম্বকীয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে আমরা এর আগে বৈশিষ্ট্য পড়ে আসছিলাম, মনে আছে কিনা দেখো। এরা তড়িৎ এবং চুম্বক দ্বারা বিক্ষেপিত হয় না। তড়িৎ চুম্বকীয় তরঙ্গে বা তড়িৎ চুম্বকীয় বলের জন্য দায়ী করার নাম কি? ফোটন। ফোটনের কিন্তু কোনো চার্জ নাই। তাহলে যেহেতু চার্জ নাই, আবার যেহেতু তরঙ্গ, তার মানে তো কোনো চার্জ থাকার সম্ভাবনা নাই। চার্জ নাই, যেহেতু চার্জ নাই, তাহলে তড়িৎ এবং চুম্বক ক্ষেত্র দ্বারা কি হবে না? বিক্ষেপিত হবে না। ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো, এখানে আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা শব্দটা ইউজ করছি। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত বলতো? আলোর বেগের সমান। আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আবার এটা কি ধরনের তরঙ্গ? আর তরঙ্গ। এটা কি ধরনের তরঙ্গ? আর তরঙ্গ। এখন আসি আমরা এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে আমরা জানতাম তড়িৎচুম্বকীয় তরঙ্গ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে। মনে আছে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে। নামি এক্স, যে কোনো এক্স মানে হলো আমরা ধরে নিই, অর্থাৎ এটা আমাদের কাছে জানা নাই, অদৃশ্য। ছোটবেলায় ম্যাথ করতাম যে মনে করি ক, মনে করি এক্স, এরকম ঠিক না? এক্স মানে মনে রাখবো এক্স রে জিনিসগুলো হলো অদৃশ্য। তো এখন আসি আমরা এক্স-রে, তাহলে কি কি নাই সেটা দেখলাম, আবার কার কার সাথে মিল আছে সেগুলো দেখছি। এবার এক্স-রে কিছু নিজস্ব বৈশিষ্ট্য। নিজস্ব বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে যাই, তারা হলো ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটাতে পারে। ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটাতে পারে। এখন ফটো ইলেকট্রিক ক্রিয়া মানে কি? অর্থাৎ কোনো ধাতুর উপর ফেললে সেই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করবে। তাহলে ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটায়। জীবন্ত কোষ ধ্বংস করে, ডব্লিউবিসি ধ্বংস করে। এজন্য ক্যান্সার রুমে যাওয়ার সময় এরকম একটা চিহ্ন দেওয়া থাকে, ভূতের ছবি এঁকে। তো জীবন্ত কোষ ধ্বংস করে এবং তোমার ডব্লিউবিসি ধ্বংস করে, অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থা শেষ করে দেয়। এই জন্য এক্স-রে হলো শরীরের জন্য খারাপ। তারপর দেখো, এরা গ্যাসকে আয়নিত করে ফেলে। গ্যাসকে কি করে দেয়? আয়নিত করে দেয়, অর্থাৎ প্লাজমা অবস্থা সৃষ্টি করার জন্য চেষ্টা করে। তারপর হলো প্রতিপ্রভা সৃষ্টি করে। প্রতিপ্রভা সৃষ্টি করে এবং কোষের যে জিন, অর্থাৎ ডিএনএ এর গঠনে পরিবর্তন আনতে পারে। ডিএনএ মিউটেশন যেটারে বলে সেটা ঘটাতে পারে, যেটাকে বলা হয় জিনের চারিত্রিক গুণাবলীর পরিবর্তন। দেখো এই শব্দটা, এই যে এত কঠিন করে লিখছে, জিনের চারিত্রিক গুণাবলীর পরিবর্তন, এটারে জাস্ট শুধু একটা কথায় লিখলে হতো, সেটা হলো কি? যে ডিএনএ মিউটেশন। ডিএনএ মিউটেশন, এই কথাটা লিখলে হয়ে যেত। ঠিক আছে? তো এক্স-রে হলো এগুলা করে। আর এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্য হলো 10⁻⁻10 মিটার ক্রমের। এই এক্স-রে কিভাবে তৈরি করা যায়? এক্স-রে উৎপাদনের কিছু পদ্ধতি আছে। এক্স-রে উৎপাদনের পদ্ধতিগুলা কি কি? এক্স-রে উৎপাদনের পদ্ধতি হলো গ্যাস নল পদ্ধতি, একটা হলো গ্যাস নল পদ্ধতি, কুলিস নল পদ্ধতি, আরো অনেক আছে, আমরা এগুলা নিয়ে আলোচনা করবো আর কি, যেগুলা যে কয়টা আছে। কুলিস নল পদ্ধতি আর হলো বিটাট্রন পদ্ধতি।
এগুলো হলো এক্স রে উৎপাদনের পদ্ধতি। তাহলে এক্স রে উৎপাদনের পদ্ধতি কি কি আছে? গ্যাস নল পদ্ধতি, পুলিশ নল পদ্ধতি এবং বিটাট্রন পদ্ধতি। এখন এই যে গ্যাস নল পদ্ধতি যেটা আছে এটা দিয়ে মূলত এক্স রে তৈরি করা হয়। তো এই যে গ্যাস নল পদ্ধতিতে এক্স রে তৈরি করার জন্য, গ্যাস নল পদ্ধতিতে যে এক্স রে তৈরি করা হয় সেখানে দুইটা জিনিসের সাহায্য নেওয়া হয়, একটা হলো ক্যাথোড আর একটা হলো অ্যান্টি ক্যাথোড। একটা হলো ক্যাথোড আর একটা হলো কি অ্যান্টি ক্যাথোড। এই যে ক্যাথোড এবং অ্যান্টি ক্যাথোড এগুলা কিসের তৈরি এবং কি ধরনের, পরীক্ষায় কিন্তু প্রায় সময় আসে। বলতো গ্যাস নল পদ্ধতিতে ক্যাথোড কি দিয়ে তৈরি, কে বলতে পারবা? অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি। সাবাস। গ্যাস নল হলো কিসের তৈরি? অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি। তো এখানে খেয়াল করো, আমরা প্রথমে দেখো ক্যাথোড এবং অ্যান্টি ক্যাথোড এই দুইটা জিনিস আগে আমরা দেখব। প্রথমে দেখো ক্যাথোড। ক্যাথোড যেটা সেটা হলো একটু অবতল। ক্যাথোডটা হলো একটু অবতল, এরকম ইংরেজি সি বর্ণের মতো, ইংরেজি সি বর্ণের মতো একটু অবতল, এবং এটা কিসের তৈরি? অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি। তাহলে ক্যাথোডটা, এটা হলো ক্যাথোড, ক্যাথোডটা হলো অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি এবং ইংরেজি সি বর্ণের মতো। এখন এটা হলো অ্যান্টি ক্যাথোড। অ্যান্টি ক্যাথোড যেটা, সেটা আমরা টি দিয়ে মার্কিং করি। এই টি দিয়ে মার্কিং করার কারণ হলো, দেখো এটার আকৃতিটা টি আকৃতির। আকৃতিটা কেমন হয়? টি আকৃতির। তো এটাকে আমরা টি দিয়ে মার্কিং করলাম। তো এই যে অ্যান্টি ক্যাথোড যে জায়গাটা, এই অ্যান্টি ক্যাথোডটা কিসের তৈরি? অ্যান্টি ক্যাথোডটা হলো প্লাটিনাম, মলিবডেনাম বা টাংস্টাইন। ডব্লিউ মানে কি? টাংস্টাইন। টাংস্টাইন তৈরি, টাংস্টাইনের তৈরি। এই ক্যাথোড এবং অ্যান্টি ক্যাথোডের মধ্যবর্তী কোণ, ক্যাথোড এবং অ্যান্টি ক্যাথোডের মধ্যবর্তী কোণ কত? এই ক্যাথোড এবং অ্যান্টি ক্যাথোডের মধ্যবর্তী কোণ হবে 45 ডিগ্রি। ক্যাথোড এবং অ্যান্টি ক্যাথোডের মধ্যবর্তী কোণ হবে কত? 45 ডিগ্রি। এক্স উৎপাদনের জন্য, এক্স উৎপাদনের জন্য খেয়াল রাখবা গ্যাস নল পদ্ধতিতে বায়ুর চাপ যদি 10⁻⁻7 অ্যাটমসফিয়ার রাখা হয়, তাহলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে বিভব পার্থক্য রাখতে হবে 30,000 থেকে 50,000 ভোল্ট। তারপর গিয়ে উৎপন্ন হবে কি? এক্স রে। তাহলে এক্স রে উৎপাদনের জন্য খেয়াল রাখতে হবে দুইটা কথা। এক্ষেত্রে এক্স রে উৎপাদনের জন্য যদি আমরা চাপ কত রাখি, 10⁻⁻7 অ্যাটমসফিয়ার চাপ রাখি, তাহলে বিভব পার্থক্য রাখতে হবে 30,000 থেকে 50,000 ভোল্ট। তাহলে আমরা এই যে চাপ এবং বিভব এই দুইটা হিসাব করেই কিন্তু এক্স রে তৈরি করা হয়। কেন চাপ এবং বিভব হিসাব করা লাগে? কারণ এই চাপ এবং বিভবের উপর নির্ভর করেই, চাপ এবং বিভবের উপর নির্ভর করেই আমরা কত চাপ দিচ্ছি এবং কত বিভব ইউজ করতেছি, এটার উপর নির্ভর করে এক্স রে তৈরি হয়। এখন এই যে এক্স রে গুলা তৈরি হয়, এগুলা দুই ধরনের এক্স রে তৈরি হয়। একটাকে বলা হয় কোমল এক্স রে, একটাকে বলা হয় কঠিন এক্স রে। মনে থাকবে, একটা হলো কি কোমল এক্স রে, একটা হলো কঠিন এক্স রে। এখন কোমল এক্স রে কারা? কোমল এক্স রে হলো তারাই যেসব উৎপাদনের সময় চাপ বেশি লাগবে, চাপ বেশি লাগবে এবং নলে বিভব কম রাখতে হবে। চাপ বেশি লাগবে এবং বিভব যদি কম রাখি, তাহলে যে এক্স রেটা উৎপন্ন হবে সেটা হলো কম কোমল এক্স রে। নলে যদি কি বললাম, বিভব যদি কম রাখি এবং চাপ যদি বেশি রাখি, তাহলে যে এক্স রে উৎপন্ন হবে সেটা হলো কোমল এক্স রে। আর কঠিন এক্স রে কখন হবে? চাপ যদি কম রাখি এবং বিভব যদি বেশি রাখি, উল্টাটা, ঠিক আছে? তাহলে চাপ যদি কম রাখি এবং বিভব যদি বেশি রাখি, তাহলে যে এক্স রেটা উৎপন্ন হবে সেটা হলো কঠিন এক্স রে। তাহলে এই কোমল এক্স রে যেটা, সেটার ভেদন ক্ষমতা কি হবে? কোমল এক্স রে মনে রাখবা ভেদন ক্ষমতা কম, এই জন্য এটা আমাদের সেলকে মারে না বা ধ্বংস করে না। এই কোমল এক্স রে মূলত ইউজ করা হয় চিকিৎসা ক্ষেত্রে। তাহলে চিকিৎসা ক্ষেত্রে
কোমল এক্স রে ইউজ করা হয়, এর কারণ হলো এর ভেদন ক্ষমতা কম। কোমল এক্স রে ফোটনের শক্তি কিলো ইলেকট্রন ভোল্ট ক্রমের। কিলো ইলেকট্রন ভোল্ট রেঞ্জের হলো ফোটনের শক্তিগুলা, ফলে এটা বেশি একটা ক্ষতি করে না এবং তরঙ্গ দৈর্ঘ্যের পরিসীমা 0.01 থেকে 10 অ্যাংস্ট্রমের মধ্যে থাকে। বুঝা গেছে? এখন আসি আমরা কঠিন এক্স রের ক্ষেত্রে। এই যে কঠিন এক্স রে কেন ইউজ করা হয়? কোমল এক্স রে তো ভাবো আমরা এই চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, কঠিন এক্স রে আমরা কখন ইউজ করব? কঠিন এক্স রেটা মূলত ইউজ করা হয় যেখানে হলো তোমার আহ, কোনো পরীক্ষাগারে কোনো পরমাণুর গঠন বা পদার্থের গঠন সম্পর্কে জানা লাগে, তখন হলো কঠিন এক্স রেটা ইউজ করতে হয়। তো কঠিন এক্স রে তাহলে খেয়াল রাখবা কি, কঠিন এক্স রে ইউজ করা হয় কি, কঠিন এক্স রে কখন ইউজ করা হয়? যখন হলো পদার্থের গঠন প্রকৃতি নির্ণয়ের জন্য এবং পরমাণুর গঠন প্রকৃতি নির্ণয়ের জন্য এই কঠিন এক্স রেটা ইউজ করা হয়। তো কঠিন এক্স রে লিখে ফেলি। আচ্ছা, কঠিন এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য হলো 0.01 অ্যাংস্ট্রম। আগেরটা ছিল, মনে আছে, আগেরটা ছিল 0.01 থেকে 0.01 থেকে শুরু করে 10 অ্যাংস্ট্রম। দেখো কোমল এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু 0.01 থেকে বেশি হচ্ছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বড়। আর এটা 0.01 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য, এটা ওটা কিন্তু বড় হতে পারে, এটা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবসময় কম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম ইউজ করা হয় কোনটাতে? কঠিন এক্স রেতে। কেন তরঙ্গ দৈর্ঘ্য কম ইউজ করা হয়? যাতে ভেদন ক্ষমতা বেশি পাওয়া যায়। তাহলে ভেদন ক্ষমতা বেশি কার? সেটা হলো কঠিন এক্স রে। এই ভেদন ক্ষমতার জন্য ফোটনের শক্তিও বেশি লাগে। এই জন্য কঠিন এক্স রেতে যে ফোটন গুলো ইউজ করা হয় সেটার শক্তি হলো মেগা ইলেকট্রন ভোল্ট ক্রমের। বুঝা গেছে জিনিসটা? এখন আসি, এক্স রে হলো একটা সাধারণ এক্স রে সাধারণ তাপমাত্রা ও চাপে 10⁻³ মিটার বায়ুতে কতটুকু চার্জ উৎপন্ন করে? মনে রাখবা, সাধারণ তাপমাত্রা ও চাপে 10⁻³ মিটার বায়ুতে যদি 3.33 ইন্টু 10⁻10 কুলম্ব চার্জ উৎপন্ন করে, তখন সেটাকে বলা হয় এক্স রে। এবং এই এক্স রে এই পরিমাণটুকু হলো 1 রঞ্জনের সমান। 1 রঞ্জনের সমান। ঠিক আছে? এবার আসি এক্স রে ব্যবহার কি। এক্স রে ব্যবহার হলো, শুধু মেইন পয়েন্টগুলো লিখে রাখো। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কোমল এক্স রে। গোয়েন্দা বিভাগে ইউজ করা হয়, কেউ কিছু অস্ত্র বা কোনো কিছু বহন করতেছে কিনা এটা দেখার জন্য। শিল্পক্ষেত্রে, ব্যবসায় এবং পরীক্ষাগারে, এগুলোতে হলো তোমার এক্স রে ব্যবহার হয়। তাহলে এক্স রে কি কি ব্যবহার আছে এগুলো আমরা এখান থেকে মনে রাখবো। এখন আসি, বললাম এক্স রে হলো ফটো তড়িৎক্রিয়া ঘটাতে পারে। ফটো তড়িৎক্রিয়া জিনিসটা কি একবার ক্লিয়ার করছি, আরেকবার কেউ যদি বলতে পারো একটু বলো, যে আলো পড়লে ইলেকট্রন কি হওয়া? নির্গত হওয়া। এই যে প্রসেসটা, এটাই হলো ফটো তড়িৎক্রিয়া। এই যে ফটো তড়িৎক্রিয়া, ফটো তড়িৎক্রিয়ার আবিষ্কারক কে? ফটো তড়িৎক্রিয়ার আবিষ্কারক কে? এই ফটো তড়িৎক্রিয়া থেকে এডমিশন টেস্টে প্রশ্ন আসবে। ফটো তড়িৎক্রিয়ার আবিষ্কারক হলো স্মিথ। ঠিক আছে, ফটো তড়িৎক্রিয়ার আবিষ্কারক কে? স্মিথ। 1873 সালে, সালটা একটু খেয়াল রাখো, কারণ এটা অনেক যুগান্তকারী একটা আবিষ্কার। এই যে ফটো তড়িৎক্রিয়ার আবিষ্কারের জন্য যে রোধকটা ব্যবহার করা হয় তার নাম কি? যে রোধকটা ব্যবহার করা হয় তার নাম কি? তার নাম হলো সেলেনিয়াম। ব্যবহৃত রোধকের নাম কি? সেলেনিয়াম। এখন ফটো তড়িৎক্রিয়ার ক্ষেত্রে, ফটো তড়িৎক্রিয়ায় যে ইলেকট্রন, অর্থাৎ লাইট পড়ার কারণে যে ইলেকট্রনটা নির্গত হয়, এগুলার কিছু বৈশিষ্ট্য আছে। এগুলা মূলত ক্ষারীয় পদার্থ থেকেই ইলেকট্রন গুলা নির্গত হয়।
ক্ষারীয় পদার্থ বলতে কাদের বোঝানো হয় এটা আমরা সবাই জানি। গ্রুপ 1, 2 এর যে মৌলগুলো আছে এগুলাই মূলত ক্ষারীয় পদার্থ। এগুলাতে লাইট পড়লে ইলেকট্রন নির্গত হয়। ঠিক আছে? তো এগুলার আমরা ধাতু বলে চিনি। তো ধাতু থেকে তাহলে ধাতুতে লাইট পড়লে কি হবে? ধাতুতে লাইট পড়লে কি হবে? ইলেকট্রন নির্গত হবে। ঠিক আছে? হলওয়াচ নামে একজন বিজ্ঞানী অতি বেগুনি রশ্মি ধাতুর উপর ফেলে দেখেন যে সেটার সাথে সাথে চার্জ শূন্য হয়ে পড়ে। অর্থাৎ তার থেকে ইলেকট্রন যেগুলো আছে এগুলা নির্গত হয়ে যায়। এবং থমসন লিনার্ড একই পরীক্ষা করেন যে ধাতুর উপর আলো পড়লে ইলেকট্রন ছাড়া কিছুই নির্গত হয় না। তো এইটা তো অনেকেই পরে ব্যাখ্যা করছেন আরকি। তো তোমরা একটু দেখবা যে ব্যাখ্যা কে কি ব্যাখ্যা করছেন একটু। আর এত বিজ্ঞানীর নাম আসলে লিখতে বিরক্ত লাগে। তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে? আচ্ছা, যেটা বললাম যে এই যে তোমার আলোক তড়িৎক্রিয়া হয় ধাতুর উপর। এখন একটা নির্দিষ্ট শক্তির কম হলে কিন্তু ইলেকট্রন নির্গত হয় না। তো আমরা সেটাও জানবো। তো সেটা জানার আগে আমরা জেনে আসি যে ফটো তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্যগুলা কি কি? ফটো তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য কি কি? ফটো তড়িৎক্রিয়াও স্মিথ আবিষ্কার করছেন। বইয়ে তো স্মিথ দেওয়া দেখবা। তুমি আর কিছু দেখার দরকার নেই। তো এখন খেয়াল রাখো বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্য হলো ইলেকট্রনের গতিবেগ। ফটোতড়িৎক্রিয়ায় যে ইলেকট্রনটা নির্গত হবে, ভালো করে খেয়াল করো, ফটোতড়িৎক্রিয়ায় যে ইলেকট্রনটা নির্গত হবে সেই ইলেকট্রনের গতিবেগ তার উপর যে লাইটটা পড়ে সেটার কম্পাঙ্কের সমানুপাতিক। সেটার কম্পাঙ্কের কি? সমানুপাতিক। তাহলে ফটোতড়িৎক্রিয়ায় নির্গত ইলেকট্রনের গতিবেগ কম্পাঙ্কের কি? সমানুপাতিক। তাহলে কম্পাঙ্কটা কি? যেটা আমরা তার উপরে ফেলবো। আচ্ছা, এবার দেখো ইলেকট্রনের নির্গমন হার। ইলেকট্রন কি হারে নির্গমন হবে সেটা হলো প্রাবল্যের সমানুপাতিক। সেটা হলো কি? প্রাবল্যের সমানুপাতিক। তবে ইলেকট্রনের নির্গমন হার প্রাবল্যের উপর নির্ভর করলেও ইলেকট্রন যে বেগটা লাভ করবে, নির্গমনের পরে যে বেগটা লাভ করবে সেটা কিন্তু প্রাবল্যের উপর নির্ভর করে না। ইলেকট্রনের বেগ প্রাবল্যের উপর নির্ভর করে না। আরেকটা জিনিস খেয়াল রাখবা, ফটো তড়িৎক্রিয়া তাপমাত্রার উপর নির্ভরশীল না। তাপমাত্রার উপর নির্ভরশীল না। ফটো তড়িৎক্রিয়া তাপমাত্রার উপর নির্ভরশীল না। তাহলে ইলেকট্রন যে নির্গত হয় সেটা কিভাবে নির্গত হয়? বলা হয় মিনিমাম একটা কম্পাঙ্কের লাইট যদি তোমার ধাতুর উপর আপতিত হয় এবং ইলেকট্রন যদি সেই কম্পাঙ্কে নির্গত হয় সেটাকে বলা হয় প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচন কম্পাঙ্ক। সেটাকে কি বলা হয়? সূচন কম্পাঙ্ক। তাহলে সর্বনিম্ন যে কম্পাঙ্কে, আবারও বলতেছি, সর্বনিম্ন যে কম্পাঙ্কে ইলেকট্রন নির্গত হয় সেটাই হলো তার কি? সূচন কম্পাঙ্ক। অর্থাৎ তার থেকে কম কম্পাঙ্ক দিলে আর ইলেকট্রন নির্গত হবে না। তাহলে সর্বনিম্ন যে কম্পাঙ্কে ইলেকট্রন নির্গত হয় সেই কম্পাঙ্ককে বলা হয় সূচন কম্পাঙ্ক। এখন সূচন কম্পাঙ্কের বিশেষ বৈশিষ্ট্য হলো এই সূচন কম্পাঙ্কে যে ইলেকট্রনটা নির্গত হয় সেই ইলেকট্রনের বেগ সবসময় শূন্য হয়। অর্থাৎ সূচন কম্পাঙ্কে নির্গত ইলেকট্রনের বেগের কোনো গতি থাকবে না। সূচন কম্পাঙ্কে নির্গত ইলেকট্রনের বেগ কত হবে? শূন্য হবে। এখন আসি আমরা নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব জিনিসটা কি? দেখো নামের মধ্যেই নিবৃত্তি আছে, অর্থাৎ যে বন্ধ করে দেয় বা যে থামায় দেয় এই ধরনের একটা ব্যাপার স্যাপার আছে। অ্যানোড প্লেটে অ্যানোড প্লেট এবং ক্যাথোড প্লেট যদি দুইটা প্লেট আমরা হিসাব করি, অ্যানোড প্লেট আর হলো এটা হলো ক্যাথোড প্লেট। অ্যানোড প্লেট এবং ক্যাথোড প্লেট এই দুই প্লেটের মধ্যে কিন্তু তোমার কি থাকে? চার্জের ব্যবধান থাকে। তো চার্জের ব্যবধান থাকলে ইলেকট্রন নির্গত হওয়ার সুযোগ থাকে। এখন যদি ব্যবধান না থাকে, অর্থাৎ অ্যানোড প্লেটে যদি আমরা ঋণাত্মক বিভব দিয়ে দিই, তাহলে চিন্তা করো তো এটা অ্যানোড এবং ক্যাথোডের চার্জ কিন্তু সমান, এবং সমান হয়ে গেলে তাদের কি হয়ে গেল? বিভব পার্থক্য কত হয়ে যায় বলতো? বিভব পার্থক্য হয়ে যায় শূন্য। তাহলে
অ্যানোড প্লেটে বিভব যদি আমরা ঋণ দিই তাহলে কি হয়ে যাবে, প্রবাহ মাত্রা বন্ধ হয়ে যাবে। কারণ যেহেতু আমারও চারটা আছে, তোমারও চারটা আছে, তোমার দান আমি কেন নিব, আমার দান তুমি কেন নিবা, ঠিক আছে, অর্থাৎ প্রবাহ মাত্রা বন্ধ হয়ে যায়। তো এই ঘটনাকে বলা হয় নিবৃত্তি বিভব। সুতরাং খেয়াল রাখবা, অ্যানোড প্লেটে যে ঋণ বিভব দিলে প্রবাহ মাত্রা বন্ধ হয়ে যায় সেই বিভবকে বলা হয় নিবৃত্তি বিভব। এবার আসি আমরা কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক জিনিসটা কি? কার্য অপেক্ষক জিনিসটা কি একটু খেয়াল করো। কার্য অপেক্ষকটা আমি বলছিলাম যে আহ, কম্পাঙ্ক যেটা আছে, ধরো সেটাকে আমরা যদি বলি আহ, এটা ধরো সূচন কম্পাঙ্ক, ঠিক আছে। এই সূচন কম্পাঙ্ককে যদি আমরা হিসাব করে, সূচন কম্পাঙ্ককে আমরা ব্যবহার করে যদি শক্তি হিসাব করি, তাহলে শক্তির সমীকরণ আসবে এরকম। তো এই সমীকরণটা এখানে ডব্লিউ যেটা সেটাই হলো কার্য অপেক্ষক। অর্থাৎ খেয়াল রাখো, কার্য অপেক্ষক আর এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মান যে যে জানো না তার জন্য অশনি সংকেত। প্লাঙ্কের ধ্রুবকের মান জানা লাগবে অবশ্যই অবশ্যই। মানটা কত কে বলতে পারবা? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, আমরা ওদিকে যাচ্ছি না, আমরা আবার এখানে কার্য অপেক্ষকে আসি। কার্য অপেক্ষক হলো মিনিমাম যে শক্তি দরকার একটা শূন্য ব্যাগের একটা ইলেকট্রন, যেহেতু সূচন কম্পাঙ্ক ইউজ করে আমরা, সূচন কম্পাঙ্ক ইউজ করে আমরা শক্তিটা হিসাব করতেছি, মিনিমাম যে কম্পাঙ্কের মিনিমাম যে শক্তিটা দরকার শূন্য ব্যাগ সম্পন্ন ইলেকট্রন নির্গত করতে, সেই শক্তিটুকুকে বলা হয় কার্য অপেক্ষক। তাহলে কার্য অপেক্ষক হিসাব করার সময় আমরা, যখন আমরা কোন একটা ধাতুর কার্য অপেক্ষক হিসাব করি তখন আমরা সূচন কম্পাঙ্কটা নিয়ে হিসাব করি। তবে কার্য অপেক্ষকের মান বেশিও হতে পারে, কারণ অনেকে বেশি শক্তি ব্যবহার করতে পারে, সূচন কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্ক দিতে পারে। তাহলে ইলেকট্রন নির্গত হওয়ার জন্য মিনিমাম যে শক্তিটা দরকার সেটাই হলো কি কার্য অপেক্ষক। এই কার্য অপেক্ষক বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের। এক এক ধাতুর কার্য অপেক্ষকের মান কিন্তু এক একটা। যেমন সিজিয়াম, সিজিয়ামের ক্ষেত্রে কত, পটাশিয়ামের ক্ষেত্রে কত, সোডিয়ামের ক্ষেত্রে কত, সিলভার বা রূপার ক্ষেত্রে কত, তারপর হলো তোমার তামার ক্ষেত্রে কত, স্বর্ণের ক্ষেত্রে কত, প্লাটিনামের ক্ষেত্রে কত, পরীক্ষায় আসে। তো প্রথমেই খেয়াল করো, প্রথম যে তিনটা ইংরেজি বর্ণে লিখছি এই তিনটাই হলো 2 এর ঘরে। এগুলোর শক্তি হলো কার্য অপেক্ষকের মান কত ইলেকট্রন ভোল্ট, সিজিয়াম, পটাশিয়াম এবং সোডিয়াম তিনটা হলো 2। একটা হলো 2.15 বা 14। আমি 15 লিখি আমার মনে রাখার জন্য, কারণ কি দেখো 2.15 লিখলাম, এটা 2.30, এটা 2.75, আমার নিজের সুবিধার জন্য লিখি আমি। তো তুমি তোমার জন্য, তোমাদের জন্য লিখে দিচ্ছি হলো 2 পয়েন্ট, যেটা এক্সাক্ট মান সেটা 2.75। এখন আমি যেটা করি যে রূপা এবং তামারটা কিভাবে মনে রাখি, 4.75, 4.95। কিন্তু বইয়ে কিন্তু মান দেওয়া আছে কি, বইয়ে মান দেওয়া আছে হলো তোমার 4.74, 4.94। আমি কি করি, এই যে 75 এর পরে তো 75 মনে রাখতে সুবিধা হয়, 2 এর পরে হলো 4, রূপা 4, ঠিক আছে, 4.75 বা 4.74, তুমি যেভাবে সুবিধা, তুমি হলো এক্সাক্ট মানটা মনে রাখো, এই পাশের গুলো এক্সাক্ট মান। আর স্বর্ণ এবং প্লাটিনাম, স্বর্ণ এবং প্লাটিনাম হলো দুইটাই 5 এর ঘরে। স্বর্ণ এবং প্লাটিনাম একটা হলো 5.31, একটা হলো 5.65। আমি মনে রাখি 5.3, 5.6, এভাবে মনে রাখি, তুমি যেভাবে মনে রাখো, ঠিক আছে, যেটা তোমার সুবিধা হয়, বুঝছো? কারণ আমি যদি এখন এটা বলে যাই আবার কেউ বই থেকে বের করে বলবা যে 0.14 দেওয়া আছে, এই জন্য আমি বলে যাচ্ছি যে যেটা সুবিধা মনে রাখার জন্য সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি ডান পাশে। তো তোমরা এটা ফলো করতে পারো, ওটাও ফলো করতে পারো, যেটা তোমার মনে রাখতে সুবিধা হয়। আচ্ছা, এখন এই যে তোমার বিভিন্ন ধাতুর কার্য অপেক্ষক এগুলার মান কিন্তু ভালো করে মনে রাখবা, বিভিন্ন ধাতুর কার্য অপেক্ষকের মান কিন্তু মনে রাখা জরুরি, মনে থাকবে। এই যে ফটোতড়িৎ ক্রিয়া, এই ফটোতড়িৎ ক্রিয়ার মূলত ফটোতড়িৎ ক্রিয়া হলো দুইটাই, হলো ফটোতড়িৎ ক্রিয়ার হলো ব্যবহার হলো, খেয়াল রাখতে হবে, ফটোতড়িৎ ক্রিয়ার ব্যবহার হলো স্বয়ংক্রিয় সুইচ তৈরিতে ব্যবহার করা হয়।
তোমাদেরকে একটা মজা টিভি সম্প্রচার এবং সৌর ব্যাটারিতে হলো ব্যবহার করা হয়। তারপর হলো সিনেমা, ফিল্মে। ঠিক আছে, তোমাদের সাজেশন গুলো আমি দেখতেছি, আমি ব্যবস্থা নিব। তারপর হলো শব্দ পুনরুদ্ধারে ব্যবহার করা হয়, আমি তোমাদের আনসার পরে দিচ্ছি। শব্দ পুনরুদ্ধারে ব্যবহার করা হয়। ফটোমিতিতে ব্যবহার করা হয়। মহাকাশযানে ব্যবহার করা হয়। আর মহাকাশযানে যে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি সেটা হলো সৌরকোষ থেকে পাওয়া যায়। সৌরকোষ, যেটার এখন বর্তমান যে হলো তোমার কি বলে পথপ্রদর্শক, যে ইলন মাস্কের নাম সেদিন তোমাদেরকে বলছিলাম, বলতে বলতে সে গতকালকে বিশ্বের সেরা ধনী হয়ে গেল। পৃথিবীর বর্তমানে 1 নম্বর ধনী হলো ইলন মাস্ক। সেদিন তোমাদেরকে নাম বলছিলাম। যারা যারা চিন্তা না, তারা আজকে চিনে যাওয়ার কথা। আচ্ছা, যাই হোক, তোমাদেরকে এখন আসি আমরা এই যে আমাদের তড়িৎ চোখ এবং যেটার নাম হলো ইলেকট্রিক আই। একজন লিখছে, ভাই আপনি আমার নামটা মুখে নেন, আমিও বিলিয়নার। আচ্ছা, দেখ, আমার নাম আমার মুখে নেওয়ার কারণে বিলিয়নার হয় নাই, সে তার কষ্টের জন্য হয়েছে। দেখ, তড়িৎ চোখ বা ইলেকট্রিক আই হলো আলোক তড়িৎ কোষ। হ্যাঁ, আলোক তড়িৎ কোষ হলো তড়িৎ চোখ বা ইলেকট্রিক আই। আলোক তড়িৎ কোষ। এখন আসে এই আলোক তড়িৎ কোষের ব্যবহার কোথায় কোথায়। শপিং মল, এটা অ্যাডমিশন টেস্ট একবার চলে আসছে। দেখো, শপিং মল, স্টেডিয়াম, পরীক্ষা আসছিল স্টেডিয়ামে বা অডিটোরিয়ামে এই ধরনের একটা প্রশ্ন আসছিল যে কোনটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এই আলোক তড়িৎ কোষ বা ইলেকট্রিক আই, এগুলা খেয়াল রাখবা। অডিটোরিয়ামে দর্শক বা ক্রেতা হিসাব করার জন্য আলোক তড়িৎ কোষ ব্যবহার করা হয়। এখন এই ইলেকট্রিক আই বাসাবাড়িতে কি কাজে ব্যবহার করা হয়? বাসাবাড়িতে, অফিস আদালতে এবং ব্যাংক, এগুলোতে হলো তোমার ওই যে চোর ঢুকলে একটা অ্যালার্মে চাপ দেয় না, পুলিশের কাছে চলে যায় খবর। যারা সিনেমা দেখো, এটাকে বলা হয় তস্কর সংকেত, যে খারাপ লোক আসছে এটার সংকেত, এটাকে বলা হয় তস্কর সংকেত বা বার্গলার অ্যালার্ম। এখানে ব্যবহার করা হয়, মনে থাকবে। এটা কিন্তু পরীক্ষা আসার মতো, কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আসি কম্পটন ক্রিয়ার তরঙ্গ দৈর্ঘ্যের মান। পরীক্ষায় কম্পটন ক্রিয়ার তরঙ্গ দৈর্ঘ্যের মান আসে। আর কম্পটন ক্রিয়া জিনিসটা কি, সেটা হলো বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি আপতিত ফোটনের চেয়ে বেশি হয়ে যায়, তখন সেটাকে বলা হয় কি, কম্পটন ক্রিয়া। এই কম্পটন ক্রিয়া কখন ঘটে, কোন তরঙ্গ দৈর্ঘ্যে কম্পটন ক্রিয়াটা ঘটে? পরীক্ষায় ডেফিনেশনের চেয়ে হলো মানটা বেশি দরকার। পরীক্ষায় আসতে পারে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের মান কত। কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের মান মনে রাখা একদম সহজ, 0.024687 মিটার। এখন 10⁻10 মানে আমরা কি জানি 0.2468 অ্যাংস্ট্রম। 10⁻10 মিটারটাকে আমরা অ্যাংস্ট্রম লিখে দিলাম। তাহলে খেয়াল করো, এখানে আমি কি বুঝাচ্ছি, সেটা হলো তোমার এই মানটা কিন্তু দেখো 0, 2, 4, 6, 8 সবগুলাই জোড় অঙ্কের, একদম সহজ কিন্তু। ঠিক আছে, খুবই সুন্দর সংখ্যা, মনে রাখা খুবই সহজ। এখন আসি আমরা এই একটা ইলেকট্রন হলো, নরমালি ইলেকট্রন গুলা কোথায় অবস্থান করে? কক্ষপথে। আর নিউক্লিয়াসে অবস্থান করে কি? প্রোটন এবং নিউট্রন। এর কারণ কি? নিউক্লিয়াসে কেন ইলেকট্রন যেতে পারে না?
ইলেকট্রনের শক্তি কত? ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি হতে পারে 4 মেগা ইলেকট্রন ভোল্ট। আর নিউক্লিয়াসে যেতে হলে তার শক্তি দরকার 23.93 মেগা ইলেকট্রন ভোল্ট, যেটা একটা ইলেকট্রনের পক্ষে অর্জন করা সম্ভব হয় না। ইলেকট্রন সর্বোচ্চ 4 মেগা ইলেকট্রন ভোল্ট পর্যন্ত অর্জন করতে পারে। এত অর্জন করতে পারে না দেখে ইলেকট্রন কোথায় যেতে পারে না? নিউক্লিয়াসে যেতে পারে না বা নিউক্লিয়াসে থাকতে পারে না। ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে না পারার কারণ হলো তার শক্তি। ইলেকট্রনের শক্তি হলো 4 মেগা ইলেকট্রন ভোল্ট, আর নিউক্লিয়াসে থাকতে হলে তার শক্তি দরকার 30.93 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এখন আসি আমরা কিছু ম্যাথের ক্ষেত্রে। ধরো তোমাদের যদি আমি ছোট ছোট কিছু ম্যাথ এবং এমসিকিউর মতো দিব, এগুলো সলভ করার ট্রাই করবা, তো আশা করি পারবা। প্রথম প্রশ্ন হলো, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 6630 অ্যাংস্ট্রম। এটা হলো ল্যামডা, একটা ফোটনের ল্যামডা দেওয়া আছে, তার শক্তি কত? শক্তি সমীকরণ আমি অলরেডি পড়াইছি, E is equal to h c বাই ল্যামডা। এখানে খেয়াল করো h c আর ল্যামডা। h এর মান তো তোমাদের একটু আগেই দেখাইছি, h এর মান হলো 6.6 ইন্টু 10⁻⁻34। c এর মান হলো আলোর বেগ 3 ইন্টু 10⁸। ল্যামডা, ল্যামডা যেটা 6630, তার মানে কত? 6630 ইন্টু 10⁻⁻10 মিটার, তাই না? তো এটা যদি আমরা এভাবে লিখি যে 6.6 ইন্টু আরো 3 ঘর আগে দশমিক নিয়ে আসলে 10⁻⁻7 মিটার। 6630 ইন্টু 10⁻⁻10 মানে 6.6 ইন্টু 10⁻⁻10 মিটার লিখতে পারি। তাহলে আমরা এই যে তরঙ্গ দৈর্ঘ্য যেখানে, সেখানে জায়গায় আমরা 6.6 ইন্টু 10⁻⁻7 বসাই দিই। বসাই দিলে এটা বাদ দিয়ে দিই, তাহলে 7 উপরে গেল গা, 7 উপরে গেলে গা কত হচ্ছে? 15 হয়ে যাবে। তাহলে 3 ইন্টু 10⁻15 ইন্টু 10⁻⁻34। তাহলে 3 ইন্টু 10⁻⁻ কত? 15 -19 জুল, ঠিক না? তাহলে কি বোঝা গেছে জিনিসটা? দেখো, ক্যালকুলেটর কিন্তু ইউজ করিই নাই, ক্যালকুলেটর ছাড়াই ম্যাথটা করে ফেললাম। পারবা না? আরেকটা ম্যাথ দেখো, তোমাদেরকে এই ধরনের ম্যাথ বলি যেগুলো ক্যালকুলেটরের ইউজ লাগে না। এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 3 অ্যাংস্ট্রম। প্রশ্ন হলো কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক কত এটা বের করতে দিলাম। তাহলে দেখো, আমরা জানি, কি এটা তো দেখি কয়জনে পারো মানটা বের করে, না পারলে আমি দেখা দিচ্ছি না হয়। আচ্ছা, আমরা জানি, দেখো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এরকম জানি না আমরা? তো সি এর ক্ষেত্রে, আলোর বেগের ক্ষেত্রে হবে কি? সি ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা এক্স রে এর কথা বলতেছি, এক্স রে এর বেগ মানে কতর বেগ? এক্স রে এর বেগ মানে কি আলোর বেগের সমান না? তাহলে যেহেতু এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ভি এর জায়গায় খেয়াল করো, এই যে ভি এর জায়গায় আমরা কত বসাবো? আমরা তো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা এই সমীকরণটা জানি। তো ভি এর জায়গায় ভি অলরেডি এক্স রে, যেহেতু এই তরঙ্গ দৈর্ঘ্যটা এক্স রে, এক্স রে মানে তার বেগ কত? এই যে এতক্ষণ পড়ায় আসছিলাম, দেখছো ব্যাগটা এখানে কাজে লাগে। 3 ইন্টু 10⁸। এফ আমরা জানি না, ল্যামডা জানি, ল্যামডা মানে 3 ইন্টু 10⁻⁻10। তাহলে 3 3 দুই পাশ থেকে বাদ দিয়ে দিলাম। আর এফ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 10⁸ ডিভাইডেড বাই 10⁻⁻10। তার মানে 10 কত? 18। যেহেতু এফ, তাহলে আমরা পার সেকেন্ড বা হার্জ আনসার পেয়ে গেলাম। বুঝা গেল? আচ্ছা, এবার দেখো, আচ্ছা ঠিক আছে, সবার কথাই ঠিক আছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন হলো প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা কত? প্লাঙ্কের ধ্রুবকের মাত্রাটা কে বের করতে পারবা? দেখো, প্লাঙ্কের ধ্রুবকের একক হলো জুল সেকেন্ড। জুল মানে কি? কেজি। জুল মানে কি? কেজি। আচ্ছা, আমরা হিসাব পুরাটা দেখাই। জুল মানে হলো নিউটন। নিউটন কি? নিউটন ইন্টু মিটার, বল ইন্টু সরণ। নিউটন মানে কি? কেজি মিটার সেকেন্ড ইনভার্স
কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু, আবার এখানে একটা এম আছে মিটার, আর এখানে একটা এস আছে, তাহলে আসতেছে আলটিমেটলি কি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে তার মানে কি তোমার প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা কি আসতেছে এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান, এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান। তাহলে একদম সহজ। দেখো কোনো কি তোমার ঝামেলা মনে হচ্ছে? তোমরা যদি বেসিক থেকে ব্যবহার করে বের করো তাহলে তো আরো সহজ। আচ্ছা, ভর শক্তি সমীকরণটা ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, এটা থেকে এটা হলো সবাই জানো আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ। ভর শক্তি সমীকরণ কে দিছেন পরীক্ষায় যদি আসে, বা কোনটি ভর শক্তি সমীকরণ? ভর শক্তি সমীকরণ হলো ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। ঠিক আছে? তো পরীক্ষায় আসতে পারে যে একটি বস্তু কণার ভর 1 গ্রাম, একটি বস্তু কণার ভর 1 গ্রাম, তার শক্তি কত? এখন 1 গ্রাম একটা বস্তুর শক্তি যদি আমরা বের করতে যাই, 1 গ্রাম বস্তুটাকে আমরা যদি কেজিতে নিয়ে যাই, 10⁻⁻, 1000 গ্রাম 1 কেজি, তাহলে হিসাব করো 1000 দিয়ে ভাগ করলে কত আসে? 10⁻³ কেজি। তাহলে এম এর জায়গায় কত বসাইলাম? 10⁻³ সি এর জায়গায় বসালাম 3 × 10⁸। এটা হোল স্কোয়ার যেহেতু, তাহলে দুইবার বসাইলাম। ঠিক আছে, দুইবার যদি বসাই 3 × 3 কত 9, তাহলে 10⁸ থেকে 10⁻16 থেকে 3 গেলে 10⁻13। তাহলে খেয়াল করো, তাহলে 1 গ্রাম বস্তুর শক্তি কত? 9 × 10⁻13 জুল। এই ধরনের অঙ্কগুলা পারবা, আশা করি কারো কোনো সমস্যা হবে না। এবং আমি আশা করি এই চ্যাপ্টারে এই 3 টাইপের বা এই ম্যাথগুলাই তোমরা করবা। ঠিক আছে? দেখো ফিজিক্সের ম্যাথ কিন্তু অনেক সহজ, অনেক সহজ।